দীর্ঘ খরতাপের পর প্রকৃতিতে প্রশান্তি। বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কমে গেছে 3 থেকে 4 ডিগ্রি। কয়েক ঘন্টার ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম। গাছ উপড়ে পড়ে সড়কে। বজ্রপাতে 8 জেলায় 11 জনের মৃত্যু। রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর বজ্রপাত হয়েছে। সবকিছু উড়ে গেছে, রাস্তা ভাঙে গেছে। এত গরমের মধ্যে আমরা যে এখন একটু বৃষ্টি পেয়েছি, আমাদের খুব আনন্দ লাগছে। এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি। চলাফেরাতে অনেক সমস্যা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে পাচ্ছি না। বৃষ্টিতে খুব ভালো হলো, অনেক জোরে হলো, অনেকক্ষণ জ্যামও ছিলাম। বৃষ্টি তো হয়েছে, ভালো হয়েছে, তবে ওই ফায়ার কারণে এগুলো পানিগুলো সরতে পারতেছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারে ইউএস বাংলার ফ্লাইট জরুরি অবতরণ। 3 ঘন্টা পর গেল চট্টগ্রাম। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে দাঁড়ানো নিয়ে পুরানো হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। তৃণমূল মানছে না কেন্দ্রকে। আওয়ামী লীগে বিভেদ স্পষ্ট, দাবি বিএনপির। 3 বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গ্যাঁড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বন্ধ নির্মাণ কাজ, গড়িয়েছে আদালতে। রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। এবং ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ, জিআই তালিকা থেকে টাঙ্গাইলের শাড়িকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ। সম্ভাব্য প্রায় 150 পণ্যের তালিকা উচ্চ আদালতে। দীর্ঘ খরতাপের পর বৃষ্টিতে প্রকৃতিতে প্রশান্তি নেমেছে। তবে 3 ঘন্টার 97 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। সড়কে গাছ উপড়ে ব্যাহত হয় চলাচল। আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দীর্ঘ অপেক্ষার পর মুষলধারে বৃষ্টি চট্টগ্রামে। এতদিন রোদ মেঘের লুকোচুরি চললেও নগরীতে কালো মেঘের অঝোর ধারায় বৃষ্টি স্বস্তি দেয় জনজীবনে। সেই সঙ্গে আকাশ কাঁপানো বজ্রপাত ও জড়ো হাওয়ায় দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলে যানবাহন। তবে সেই স্বস্তি মুহূর্তে রূপ নেয় দুর্ভোগে, যখন নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ডুবে যায় নানা সড়ক অলিগলি। নগরীর ওয়াসা, হালিশহর, জিসি মোড় সহ বিভিন্ন এলাকা তলিয়ে যায় হাঁটু পানিতে। ব্যাহত হয় যান চলাচল। বিপাকে সাধারণ মানুষ। এত গরমের মধ্যে আমরা যে এখন একটু বৃষ্টি পেয়েছি, আমাদের খুব আনন্দ লাগছে। রোদ ছিল, ভালো লাগে নাই, এখন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। এতদিন রোদ ছিল, এখন বৃষ্টি হচ্ছে, অনেক ভালো লাগছে। বৃষ্টি খুব ভালো লাগছে, গরমের তাপমাত্রা অনেকটা কমছে। তবে দুর্ভোগের মধ্যেও অনেকেই কাঙ্ক্ষিত বৃষ্টি পেয়ে উল্লাসে মাতেন। গা ভিজিয়ে সেলফি তুলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ফায়ার কারণে এগুলো পানিগুলো সরতে পারতেছে না। আচমকা বৃষ্টির জন্য এখানে অনেক গাছপালা পরে আমাদের খুবই জনজীবন খুবই বিপর্যস্ত। মুষলধারে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী জড়ো হওয়ায় উপড়ে যায় গাছপালা। এতে অন্তত 8 থেকে 10টি সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রথমে ফায়ার সার্ভিস গাছ সরানোর কাজ শুরু করলেও পরে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টি ও জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দেশের বিভিন্ন জেলায়ও হয়েছে ঝড় বৃষ্টি। 8 জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 11 জনের। কোথাও কোথাও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল 1.5 ঘন্টা। বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কমে গেছে 3 থেকে 4 ডিগ্রি। তীব্র দাবদাহের পর প্রকৃতির রুদ্রমূর্তি। বৃষ্টির সঙ্গে বজ্রপাত, সঙ্গে পড়ছে শিলা। ফেনীতে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। সঙ্গে ছিল বজ্রসহ বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 1.5 ঘন্টা পর গাছ ছড়িয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। ঝড় তুফান হয়েছে, তারপর অনেক বৃষ্টি হয়েছে, সবকিছু উড়ে গেছে, রাস্তা ভাঙে গেছে। দিনটা রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি বজ্রপাত হয়েছে। আমাদের দোকানপাটের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
হবিগঞ্জে বড় বড় শিলাসহ বৃষ্টি ও ঝড়ে পাকা ধান ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এদিকে জেলার বাহুবলে বজ্রপাতে মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়। তাপদাহে আমরা খুব কষ্টে ছিলাম, এখন ইনশাল্লাহ বৃষ্টির কারণে খুব ভালো আছি। এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি। সোমবার সিলেটে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিন গরু চড়াতে গিয়ে কানাইঘাটে বজ্রপাতে মারা গেছেন এক যুবক। এছাড়া বজ্রপাতে শরীয়তপুরের ভেদেরগঞ্জে 2 নারী, নেত্রকোনায় ধান কাটতে গিয়ে কৃষক এবং মাদারীপুরে এক যুবকের মৃত্যু হয়। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ব্যাপক শিলাবৃষ্টিতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল। 12টি গ্রামের সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতা থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ করে। পরে কক্সবাজারেও শুরু হয় ঝড় বৃষ্টি। 3 ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। ঝড়ো হাওয়ার পাশাপাশি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, একই সঙ্গে হচ্ছে বজ্রপাতও। তারপরও সন্ধ্যা 7:30টার দিকে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় বেসরকারি এয়ারলাইন্সের 45 জন যাত্রী বহনকারী বিমানটি। উদ্দেশ্য চট্টগ্রাম বিমানবন্দর। এর আগে কলকাতা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কোনোভাবে চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করতে পারেনি বিমানটি। প্রায় ঘণ্টাখানেক অবতরণের চেষ্টা করেও না পেরে শেষমেশ বিকেল 4:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কিন্তু কক্সবাজারেও শুরু হয় ঝড়ো হাওয়া, তুমুল বৃষ্টির পাশাপাশি শুরু হয় বজ্রপাত, যা চলে টানা 2 ঘন্টার বেশি। আর বিমানের মধ্যে ছিলেন 4 জন কেবিন ক্রু সহ 49 জন যাত্রী। এটিআর 72600 বিমানটি রাত 8টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্সের কর্তৃপক্ষটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। এ সময় বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ধরপাকড়ের নিন্দা জানানো হয়। ভাইয়ের জন্য ভাইয়ের টান। ৭৬ বছর আগে বইতে শুরু করা ফিলিস্তিনের রক্তগঙ্গা বন্ধ হয়নি আজও। সহস্র মাইল দূরের ফিলিস্তিনিদের ওপর অস্ত্রের ঝনঝনানি আর মুসলিম ভাইদের আর্তনাদ বুকে কাঁপন তোলে লাল সবুজের ৫৭,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডে। ইউরোপ আমেরিকার নীল নকশায় স্বাধীন ও নিজেদের রাষ্ট্র মুসলিম উম্মার পবিত্র ভূমিতে দখলদারিত্ব, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়নের দৌরাত্ম্য চলে ইহুদিদের। দফায় দফায় ইসরায়েলি আগ্রাসনে গত ৭ মাসে প্রায় ৩৫,০০০ মানুষের লাশের মিছিল আর রক্তঝরা ধ্বংসযজ্ঞের উপাখ্যানের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজের চলমান আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ হয়। এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা উঠে আসে স্লোগানে স্লোগানে। উই নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এরবারের মতো আমরা কখনো দেখি নাই। আমরা চাই এর যুদ্ধটা বন্ধ হোক। ধূসর ফিলিস্তিনের বুক থেকে ইহুদিবাদের দুষ্টক্ষতের বীজ উপড়ে ফেলতে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। যুক্তরাষ্ট্র সহ যারা মোড়ল দেশ আছে, যারা বিশ্বের মধ্যে যারা নিজেদের কন্ট্রোল নিতে চায়, তারা আসলে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলতেছে সেটার উপর তারা কি করতে চাচ্ছে, তাদের ভূমিকাটা কি। গাজায় গণহত্যা বন্ধে ছাত্রলীগের বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পরে দীর্ঘ পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা। স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন সব স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার দুপুরে মধুর ক্যান্টিনে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। শুরু হয় পদযাত্রা। দীর্ঘ এই পদযাত্রায় সামিল হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা। যেটা আমাদের 1971 সালে হয়েছিল, জেনোসাইড হয়েছিল, সেটা ফিলিস্তিনেও চলছে। তো সেই জায়গা থেকে কথা বলার
প্রয়োজন। ছাত্রলীগের আজকের যে দাবি ইচ্ছা, যে আয়োজন করার যে সদিচ্ছা, এটা আজকে পুরোপুরিভাবে এক হয়ে গিয়েছে। পদযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। এ সময় বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। I want to say thank you to the Bangladeshi Student League for standing on this. Thank you everyone. Free Palestine, free Palestine, free Palestine. I will thank the Student League of Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. সমাবেশে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের গ্রেফতারের নিন্দা জানান ছাত্রলীগ নেতারা। যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। ফিলিস্তিনি জনগণ ও বিশ্বব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে বাংলাদেশ ছাত্রলীগের শান্তির স্মারক পাঠ করেন কেন্দ্রীয় সভাপতি তাজওয়ার মাহমিদ। সময় সংবাদ, ঢাকা। মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দলের শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তি পেতে হবে। বিকেলে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। 17 মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর 23 জুন দলের হীরক জয়ন্তী উদযাপন সামনে রেখে বৈঠকে বসেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, আলোচনা সভা, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সহ তৃণমূল পর্যায় পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দলের হীরক জয়ন্তী আর দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপি উপর। এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে উপজেলা নির্বাচন প্রসঙ্গ। জবাবে দলীয় নির্দেশনা না মানলে কঠোর পরিণতির কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ভোটে দাঁড়ানো থেকে বিরত রাখতে দলের চেষ্টা অব্যাহত আছে। আমাদের যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি, তারপরে 25 জন মিনিস্টার এই ক্যাবিনেটে নিয়ে। আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো। সেটা একটা উদাহরণ। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনোদিনই গণতন্ত্রে বিএনপির আগ্রহ ছিল না, বরং গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন। আর বিএনপি কি করেছে? ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে দলের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। রাজশাহীতে স্কুল ছাত্রকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে অভিযুক্তদের। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকার কিশোর সোহানুরের দাবি, গত শনিবার রাত 8টার দিকে বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পর 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। সে সময় 2টি মোটরসাইকেলে করে 4 জন ব্যক্তি সেখানে আসেন। নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে শুরু করেন তল্লাশি। ভুক্তভোগী সোহানুরের অভিযোগ, এক পর্যায়ে কেড়ে নেওয়া হয় সবার মুঠোফোন, পরে অন্যদের ছেড়ে দিয়ে শুধু তাকেই হ্যান্ডকাপ পরিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় পদ্মা নদীর পাড়ে। ছাড়তে দাবি করা হয় টাকা। 3 লাখ টাকা দেওয়া লাগবে। তা বলছি, আমি বলছি এত টাকা কই পাবো? বলছি তোর আব্বারে ফোন দে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সকালে রাজধানীর কালাচাঁদপুরে কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কার্ডধারী প্রত্যেকে 100 টাকা লিটারে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 60 টাকায় কেজিতে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল এবং 30 টাকা কেজিতে সর্বোচ্চ 1 কেজি চাল কিনতে পারবেন। অর্থ সংকটে চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বন্ধ দেশের কয়েকটি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এতে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে সচিবালয়ে তিনি বলেন, বন্ধ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নিচ্ছে সরকার। গত এক মাস তীব্র দাবদাহ প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। গ্রাম কিংবা শহর, রাত কিংবা দিন, অসহনীয় গরমে অতিষ্ঠ সবাই। গরম থেকে বাঁচতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রত্যাশা করলেও মেলেনি তা। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এখনও অসহনীয় গরমের পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যেই দৈনন্দিন কাজ করে চলেছেন। সোমবার বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ ব্যাপারে সচিবালয়ে সাংবাদিকদের জানান, আর্থিক সংকটের পাশাপাশি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি তেল সরবরাহ করতে না পারায় তেলভিত্তিক কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার কারণেই লোডশেডিং করতে হয়েছে। এসব কেন্দ্র চালু করার সর্বোচ্চ চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি। তেলের স্বল্পতা ছিল, আর্থিক স্বল্পতা ছিল, এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি আসলে। যারা তেল আনার কথা প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা, তারা তো আনতে পারছিলেন না, তারা দেরি করতেছিলেন, যার কারণে আমাদের প্রায় ১৫০০ মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল, এটা কমে আসছে এখন 500, এখন একদম জিরোর দিকে চলে আসছে, বা আশা করতেছি কোনো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে। তিনি জানান, লোডশেডিং শূন্যের কোটায় নিতে কাজ করছে সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও এটা ওয়াকিবহাল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি। আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড সত্ত্বেও গরমে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এমন লোডশেডিং বলেও দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শাড়ি নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ। টাঙ্গাইলের শাড়িকে ভারতের জিআই তালিকা থেকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের 64 জেলার সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকা উচ্চ আদালতে দাখিল করেছে শিল্প মন্ত্রণালয়। আইনি পদক্ষেপে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা আইনজীবীদের। ফেব্রুয়ারির শুরুর দিকে টাঙ্গাইলের শাড়িকে নিজস্ব ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের খামখেয়ালি এমন কাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠে। টাঙ্গাইলের শাড়ির উৎস পশ্চিমবঙ্গের বলে দাবি করায় বিব্রত হয় কলকাতার মানুষও। শত শত বছরের ঐতিহ্যের স্মারক টাঙ্গাইলের শাড়ির স্বীকৃতি হারানোর পর হুঁশ ফেরে বাংলাদেশের। অনেকটা তড়িঘড়ি করে দেয়া হয় ভৌগোলিক পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জিআই পণ্যের তালিকা থেকে টাঙ্গাইলের শাড়ি বাদ দেওয়ার আইনি লড়াইয়ের। সোমবার শিল্প মন্ত্রণালয় উচ্চ আদালতকে জানায়, ভারতের সঙ্গে আইনি যুদ্ধের জন্য নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামের ফার্মটি মূলত 2 ধাপে আইনি পদক্ষেপ নেবে। ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। এদিন দেশের সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকাও আদালতে দাখিল করে মন্ত্রণালয়। যেই পণ্যগুলো জিআই হিসেবে ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে, সেই তালিকাটাও দেয়া হয়েছে। 2016 সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর ইলিশ, চাপাই ও রাজশাহীর ক্ষীরসাপাত ও ফজলি আমসহ আরও 20টি পণ্যের জিআই স্বীকৃতি মেলে। বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা 28টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচনের 3য় দফার ভোটকাল। আসামে ফ্যাক্টর 34% মুসলিম ভোটার। কংগ্রেসের শক্তিশালী অবস্থান থাকলেও রাজ্যটিতে গত 1 দশকে চোখে পড়ার মতো উত্থান ঘটেছে বিজেপির। আসাম থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য।
হিমালয়ের দক্ষিণে অবস্থিত আসাম রাজ্যের বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, রয়েছে কাছাড়ের পর্বতমালা ও বরাক উপত্যকাও। দেশটির উত্তর পূর্ব 6টি রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মেঘালয়ের সঙ্গে ভারতের সংযোগের সেতু বলা হয় এই আসামকে। তথ্য বলছে পাহাড় সমতল অসমভূমির কারণেই রাজ্যটির নামকরণ করা হয় আসাম। স্থানীয় ভাষায় যাকে বলা হয় অহম। রাজ্যটিতে 17 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 10 জনই ছিলেন কংগ্রেসের, অর্থাৎ 17 বার নির্বাচনের মধ্যে 10 বার রাজ্য সরকার ক্ষমতায় ছিল কংগ্রেসের। দলটির শেষ মুখ্যমন্ত্রীর নাম তরুণ গগৈ। এরপরই 2016 সালে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। 35 জেলার রাজ্যটিতে ক্ষমতায় বসে মোদি, অমিত শাহ, যোগীর গেরুয়া শিবির। 2016 সালের বিধানসভা ভোটে 126 আসনের মধ্যে 86 আসনে জয় পাওয়ার মধ্য দিয়ে এনডিএ জোট ক্ষমতায় আসে। জোটে রয়েছে আসাম গণপরিষদ, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট বা বিপিএফ। উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আসামের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের বড় কারণ পাহাড়ি আদিবাসী এবং বাইরে থেকে আসা মানুষ, আর এখানেই ধর্মীয় মেরুকরণের ফাঁদ তৈরি করতে পেরেছে গেরুয়া শিবির। রাজ্যটির 34% মানুষই মুসলিম। এদের বড় একটি অংশ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে 1971 সালে ভারতের আশ্রয় নেয়া পূর্ব পাকিস্তানের মুসলিম মানুষ। তাই রাজনীতি এখন ধর্মকে সামনে রেখে আবর্তিত হচ্ছে রাজ্যটিতে। আসামের মানুষ ধর্মীয় মেরুকরণের পক্ষে রায় দেন কিনা সেটা কিন্তু সামনে আসবে 4 জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়ে। আসামের ধুবড়ী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। খেলার খবর। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক সমালোচনা না করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না, সাকিবের এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি বস। বলেন লিস্ট এ ক্রিকেটের বিবেচনা আর ক্লাবগুলো রাজি হবে না বলেই ডিপিএল এর সুপার লিগ করা যায়নি টি20 ফরম্যাটে। তবে সাবেক টিম ডিরেক্টর সুজমের মতে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব যদি সাহসী হয় টিম ম্যানেজমেন্ট, যদিও সেখানেই গলদ দেখছেন তিনি। বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গণমাধ্যমে আলোচনা হবে না, সেটা কি আর হয়? এবারও ব্যতিক্রম হয়নি। দল নিয়ে বিসিবির নানা নাটকীয়তার পর টিম লিস্ট চলে গেছে আইসিসিতে। সেখানে থাকা 15 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জনে জনে সবাই জানেন কারা সেই সৌভাগ্যবান। তবে সমস্যাটার সূত্রপাত জিম্বাবুয়ে সিরিজ শুরুর পর। লিটনের অফ ফর্ম চিন্তায় ফেলেছে ম্যানেজমেন্টকে। বিকল্প ভাবতে বসে গেছেন অনেকে। তবে বোর্ড প্রেসিডেন্ট এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে নারাজ। বরং তার অনুরোধ বিশ্ব আসরের আগে দল নিয়ে নয় কোনো নেতিবাচক আলোচনা। বিশ্বকাপ একদম সামনে, ঠিক আছে? এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। তবে পাপন আলোচনা না চাইলে কি হবে? সাকিব আল হাসান আছেন না? বাংলাদেশের ক্রিকেটে আলোচনা সমালোচনা জন্ম দেওয়ার জন্য মিস্টার 75 একাই যথেষ্ট। সাকিবের মতে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে কোনো প্রস্তুতিই হবে না টাইগারদের। এর চেয়ে ডিপিএলটা টি20 ফরম্যাটে হলে ভালো হতো, যদিও এটা মানতে রাজি নন বোর্ডের বড় কর্তা। শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব বলে মনে করেন টাইগারদের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে এর জন্য টিম ম্যানেজমেন্টকে গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে সাহসী হতে পরামর্শ দিলেন তিনি। নেক্সট ম্যাচ বাংলাদেশ আমি অবশ্যই আশা করি তারা পজিটিভ ডিসিশন নেবে, ব্যাটিং এর ডিসিশন নেবে। লেটস সি যে আমরা কত করতে পারি এই জিম্বাবুয়ে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘ খরতাপের পর প্রকৃতিতে প্রশান্তি। ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, গাছ পড়ে সড়কে। বজ্রপাতে 8 জেলায় 11 জনের মৃত্যু। কক্সবাজারে জরুরি অবতরণ করে ফ্লাইট। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।